সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 থেকে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান 155 টাকায়, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে মাত্র আপনারা 155 টাকার বিনিময়ে এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। আর আজকের ভিডিওতে যে আলোচনাটি সেটি আমাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 এর থিওরি যে সুপার সাজেশন রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করব। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। প্রথমেই রয়েছে প্রাপ্য হিসাব বলতে কি বুঝো? প্রাপ্য হিসাব প্রাপ্য শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে পাওনার পরিমাণকে বোঝায়। এটি সাধারণত প্রতিষ্ঠান কর্তৃক ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। এসব প্রাপ্য হিসাব ব্যবসায়ের স্বাভাবিক কার্যাবলীর কারণেই হয়ে থাকে। এর দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দাবিকে বোঝায় যা পরবর্তী যে কোনো সময় নগদে আদায় করা হবে। প্রাপ্য হিসাবকে প্রতিটি প্রতিষ্ঠানের তরল সম্পদ হিসেবে গণ্য করা হয়। অবশেষে বলা যায় ধারে পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা যখন বিক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের জন্য যে মৌখিক প্রতিশ্রুতি দেয় তাকে বলা হয় প্রাপ্য হিসাব। আমরা প্রাপ্য হিসাবের যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রাপ্য হিসাবের প্রকারভেদকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়, যেমন প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট এবং অন্যান্য প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের প্রেক্ষিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য অর্থ। এ ধরনের প্রাপ্য হিসাবের আদায় মেয়াদ বিভিন্ন মেয়াদে হয়ে থাকে। প্রাপ্য হিসাবের টাকা সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে আদায় করা হয় বলে ধরে নেওয়া হয়। এরপর রয়েছে প্রাপ্য নোট। সাধারণত ধারে পণ্য বিক্রয় বা সেবাদানের মাধ্যমে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। এ সমস্ত প্রাপ্য হিসাবের বিপরীতে পাওনা টাকা পরিশোধের জন্য আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতিকে প্রাপ্য নোট বলা হয়। প্রাপ্য নোটের আদায় মেয়াদ 30 থেকে 90 দিন বা তদূর্ধ্ব সময়ের জন্য হয়ে থাকে। প্রাপ্য নোটের ধারক মেয়াদ পূর্তির পূর্বে প্রয়োজন হলে ব্যাংক থেকে প্রাপ্য নোট বাট্টাকরণের মাধ্যমে নগদ টাকা সংগ্রহ করতে পারে। এরপর রয়েছে অন্যান্য প্রাপ্য হিসাব, এটি একটু আমরা দেখে নেই। অন্যান্য প্রাপ্য হিসাবের মধ্যে সকল প্রকার অকারবারি প্রাপ্য অন্তর্ভুক্ত থাকে, যেমন প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, ব্যবসা প্রতিষ্ঠানে কর্মকর্তাদেরকে প্রদত্ত ঋণ, কর্মচারীগণকে প্রদত্ত অগ্রিম ইত্যাদি অন্যান্য প্রাপ্য হিসাবের উদাহরণ। এগুলো স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম দ্বারা সৃষ্টি হয় না বলে এদেরকে আলাদা দফা হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন, প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এখানে আমরা কিন্তু এই পার্থক্যটি 6টি পার্থক্য আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, মেয়াদগত পার্থক্য, বাট্টাকরণগত পার্থক্য, সুদগত পার্থক্য, আইনগত বা নিশ্চয়তার ভিত্তি এবং উদ্দেশ্যগত পার্থক্য। এই পার্থক্যের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে ভালোভাবে পড়তে পারবেন। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে অনাদায়ী পাওনা কাকে বলে, অনাদায়ী পাওনা কিভাবে হিসাবভুক্ত করা হয়। এখানকার প্রতিটি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা হিসাব বিজ্ঞানের থিওরি অংশে ভালো করতে চান। বিক্রেতা বা পাওনাদার কোনো পাওনা আদায়ের ব্যাপারে সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও চূড়ান্তভাবে ব্যর্থ হলে ওই পাওনাকে অনাদায়ী পাওনা বা কুঋণ বলা হয়। যেমন দেনাদারের মৃত্যু, তার আর্থিক অসচ্ছলতা, দেউলিয়াত্ব, দেনা পরিশোধ অনাগ্রহ ইত্যাদি বিভিন্ন কারণে অনাদায়ী পাওনা হতে পারে। অনাদায়ী পাওনা হিসাবভুক্তির কারণ অর্থাৎ কিভাবে হিসাবভুক্ত করা হয়, একটি হচ্ছে সরাসরি অবলোপন পদ্ধতি, আর একটি হচ্ছে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। সরাসরি অবলোপন পদ্ধতি কাকে বলে? এ পদ্ধতিতে যখন লেনদেনের দেনাদারের নিকট থেকে টাকা আদায় করা যাবে না বলে নিশ্চিত হওয়া যায় তখন উক্ত দেনাদারের প্রাপ্য হিসাবকে ক্ষতি হিসাবে স্বীকার করে উক্ত ক্ষতি কুঋণ বা অনাদায়ী দেনা খরচ নামে হিসাবভুক্ত করা হয়। ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি, এই পদ্ধতিতে প্রত্যেক বছর শেষে অনাদায়ী পাওনার পরিমাণ অনুমান করা হয় এবং খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়।
এর ফলে আয় এবং ব্যয়ের হিসাব সঠিক মিলকরণ সম্ভব হয় এবং উদ্বৃত্তপত্রে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব হতে উক্ত ভাতা বাদ দিয়ে দেখানো হয়। ফলে বিবিধ দেনাদার প্রকৃত নগদ আদায় মূল্যে প্রদর্শিত হয়। এ পদ্ধতিতে অনাদায়ী পাওনা অনুমান এবং লিপিবদ্ধকরণের ক্ষেত্রে 3টি পদ্ধতি অনুসরণ করা হয়। এরপর যে প্রশ্নটি, অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে? সাধারণভাবে বলা যায় বিবিধ দেনাদারের নিকট পাওনাদার যে অংশ আদায় সম্পর্কে সন্দেহ তাকে সন্দেহজনক পাওনা বলে। সন্দেহজনক পাওনার ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। বিশেষভাবে বলা যায় ভবিষ্যতে অনাদায়ী পাওনা জনিত ক্ষতিপূরণের জন্য মুনাফার যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। ক্রেতার আর্থিক অসচ্ছলতা, দেউলিয়াত্ব, মৃত্যু, দেশত্যাগ ইত্যাদির কারণে সর্বশেষ চেষ্টা করা সত্ত্বেও অনেক সময় ক্রেতার নিকট থেকে সম্পূর্ণ প্রাপ্য অর্থ নগদ আদায় করা সম্ভব হয় না। তখন মালিকপক্ষ উক্ত অর্থকে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে আখ্যায়িত করা হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু 34 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন এবং এখানে কিছু অঙ্কও রয়েছে। তো আপনারা এই হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 এর সুপার সাজেশন সহ এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা 155 টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু SMS করে মাত্র 155 টাকার বিনিময়ে এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল সংগ্রহ করতে পারেন। এরপর আমরা পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য লেখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী আরেকটি প্রশ্ন এবং এখানে আমরা কিন্তু 6টি পার্থক্য আলোচনা করেছি। তো পার্থক্যের বিষয়গুলো আমরা একটু দেখে নেই। সংজ্ঞাগত পার্থক্য, স্বীকৃতিগত পার্থক্য, রেয়ামিলে প্রদর্শনগত পার্থক্য, হিসাবের জেরগত পার্থক্য, উদ্বৃত্তপত্রের প্রদর্শনগত পার্থক্য এবং প্রভাবগত পার্থক্য। আপনারা এই বিষয়গুলো কিন্তু খুবই ভালোভাবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এখান থেকে ভালোভাবে পড়তে পারেন, কেননা এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে বিগত সালের সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো কিন্তু বারবার এসেছে। এরপর রয়েছে অংশীদারি ব্যবসায় কাকে বলে। অংশীদারি ব্যবসায়ের যে বৈশিষ্ট্যগুলো সেটি দেখে নেব। তার আগে আমরা অংশীদারি ব্যবসায়ের যে সংজ্ঞাটি রয়েছে সেটি জেনে নেই। একের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। 1932 সালে অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে যে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায় মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে একাধিক ব্যক্তির মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তাদের প্রত্যেককে অংশীদার এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসাকে অংশীদারি ব্যবসায় বলা হয়। LH হ্যানির মতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের সম্পর্ক থেকে যে ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয় তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়। উপরের আলোচনা থেকে বলা যায় যে সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন, ব্যাংক ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 10 জন ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে মুনাফা লাভের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে আইনসম্মত উপায়ে নিজেদের মূলধন ও শ্রম মেধা বিনিয়োগ করে যে বৈধ কারবার পরিচালনা করে তাকে অংশীদারি কারবার বলে। অংশীদারি ব্যবসায়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা এক নজরে দেখে নেই। সদস্য সংখ্যা, চুক্তিবদ্ধ সম্পর্ক, আপনারা এগুলো পড়ে নেবেন বিস্তারিত, আমি পয়েন্টগুলো শুধু বলে যাচ্ছি। পরিচালনায় অংশগ্রহণ, মূলধন সরবরাহ, লাভ লোকসান বন্টন, বিলুপ সাবধান। তো অংশীদারি ব্যবসায় কিন্তু আরও বৈশিষ্ট্য রয়েছে, এখানে আমরা কমন কিছু বৈশিষ্ট্য কিন্তু তুলে ধরলাম। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন, চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো। অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ব্যবসায়ের নাম, ঠিকানা, কার্যালয়, লাভ লোকসান বন্টন, নিয়ন্ত্রণ ইত্যাদির বিষয়ে চুক্তির মাধ্যমে স্থির করে উক্ত চুক্তির বিষয়বস্তু সম্বলিত যে দলিল লিখিতভাবে প্রস্তুত করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়। চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা যায় না। চুক্তিতেই অংশীদারি কারবারের যাবতীয় বিষয়াবলী উল্লেখ করা হয়ে থাকে। চুক্তি সাধারণত লিখিত এবং মৌখিক হতে থাকে। এই চুক্তির মাধ্যমে অংশীদারগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে। অংশীদারি আইনের চুক্তির যে অবস্থান এবং সংগঠন পরিচালনা চুক্তির গুরুত্ব তাৎপর্য হতে জোরালোভাবে বলা যায় যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি এবং উদ্যোক্তাদের মধ্যে চুক্তি থেকে অংশীদারি ব্যবসায়ের জন্ম হয়।
কেবলমাত্র মুনাফা লাভের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি মিলিত সংগঠনকে অংশীদারি সংগঠন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ না হবে। একটি অংশীদারি কারবারের নিরূপণে সমগ্রই বিবেচনা নেওয়া হয় অংশীদারি চুক্তিপত্রকে। তাই বলা যায় যে আর অংশীদারি চুক্তিপত্র ছাড়া অংশীদারি কারবার কল্পনা করা যায় না, বিধায় বলা যায় যে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। অংশীদারদের উত্তোলন কি? কোন কোন পরিস্থিতিতে অংশীদারদের উত্তোলনের উপর সুদ ধরতে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনারা এটি এখান থেকে দেখে নেবেন। অংশীদারগণ মুনাফার হার এবং মূলধনের পরিমাণ সমান কিন্তু উত্তোলনের পরিমাণ অসমান হলে উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয়, এবং অংশীদারগণ ভিন্ন ভিন্ন তারিখে উত্তোলন করে থাকলে উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়। মূলত দুইটি কারণে উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়, এই দুইটি কারণ এখানে রয়েছে। এবং এখানে অংশীদারদের যে অংশীদারের উত্তোলনের কিন্তু সংজ্ঞা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এটি ভালোভাবে দেখে নেবেন। আজকের ভিডিওর শেষ যে প্রশ্নটি, এবং এগুলো নিয়ে আরও কিছু আমরা সিরিজ ভিডিও করব, অর্থাৎ আরও কিছু ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন আমরা আজকের শেষ প্রশ্নটি দেখে নেই। অংশীদারদের চলতি হিসাব কাকে বলে? অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাব পৃথক রাখার উদ্দেশ্য বর্ণনা করো। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে যে হিসাব সংশ্লিষ্ট অংশীদারদের যাবতীয় দেনা পাওনা, মূলধনের সুদ, অংশীদারদের বেতন, উত্তোলনের সুদ ইত্যাদি ডেবিট ও ক্রেডিট করা হয় তাকে চলতি হিসাব বলে। এই হিসাবে সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়, আবার কখনো ডেবিট ব্যালেন্সও হতে পারে। অংশীদারদের নামে রক্ষিত পৃথক পৃথক চলতি হিসাবে ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স বছরের শেষে উদ্বৃত্ত পত্রের যথাক্রমে সম্পত্তি বা দায়ের দিকে দেখানো হয়, অর্থাৎ মূলধন হিসেবে স্থানান্তরিত হয় না। অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাব এক নয়, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে, অর্থাৎ অংশীদারদের মূলধন এবং চলতি হিসাবের মধ্যে যে পার্থক্য, প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য, প্রকারভেদগত পার্থক্য এবং উদ্বৃত্তগত পার্থক্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাবের মধ্যে পার্থক্যগুলো আমরা কিন্তু আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কমন উপযোগী প্রশ্ন নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশনগুলো নিতে চান, উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল, তারা 155 টাকার মাধ্যমে নিতে পারবেন, এবং এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।